জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এখন কোথায় কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক হয়। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের বৈঠক বিরল ঘটনা। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রেরও তাদের পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি। জুলাই অগাস্ট যে রেভলিউশন, সেটার একটা প্রেক্ষাপট উনি তুলে ধরেন, কিভাবে হলো, কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে মাইগ্রেশনের কথা এসছে, আমাদের সাথে যাতে ফর্মাল চ্যানেলে মাইগ্রেশনটা যাতে বাড়ে। আইএমএফের কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে, আইএমএফ সাপোর্ট দিতে রাজি, এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কী ধরনের সাপোর্ট লাগলে বলবেন, এবং এটাও বলেছেন যে ফ্রেন্ডস অফ বাংলাদেশদেরকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন। এদিকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে কানাডা সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছিল সে বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেয়া হয় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। কানাডার প্রধানমন্ত্রীর কাছে ছাত্র আন্দোলনের সময় এবং পরে শিক্ষার্থী ও তরুণদের আঁকা দেয়াল চিত্রের আর্ট বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ উপহার দেন ডক্টর ইউনূস। এছাড়া অধিবেশনের ফাঁকে ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জেভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। এদিকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পার্শ্ব বৈঠকে দ্রুত প্রত্যাবাসনের পদক্ষেপ সহ 3 প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করার প্রস্তাব দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সহানুভূতি থাকলেও 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে দেশ আর্থসামাজিক আর পরিবেশের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ এই সংকট সমাধানে সীমা অতিক্রম করেছে, তবে তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে দিতে বাংলাদেশ সব সহযোগিতাই করবে বলে জানান তিনি আরও বলেন, এখন পর্যন্ত অনেক প্রস্তাব আন্তর্জাতিকভাবে গৃহীত হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সে সঙ্গে মানবিক সহায়তাও কমছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা 40% পর্যন্ত কমে আসায় আন্তর্জাতিকভাবে জয়েন্ট রেসপন্স টিম গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল। সর্বশেষ আমরা দেখেছি প্রায় 60% এসছে, প্রায় 40% ঘাটতি। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বললো তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $199 মিলিয়ন দিয়েছে। এটা একটা বিরাট জিনিস, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেশন, যাতে করে অন্য যারা আছে, অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, কানাডা আছে, তারা যেন আগে আসে। এদিকে নিউ ইয়র্কে আরেকটি সাইডলাইন বৈঠকে মিট দ্য ফ্রেন্ডসে ডক্টর ইউনূস বলেছেন, অনন্য এক বিপ্লবের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ শীর্ষক আরেকটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনের তরুণ নেতৃত্বের বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি। রাজধানীর বাড্ডা থানায় পৃথক 3 মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণি, 2 মামলায় সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং 1 মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন জানায় মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই আসামিরা গণঅভ্যুত্থানে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন। তাই আসামিরা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এই অবশ্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না, বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি যে ওনারা বলেছে যে হ্যাঁ ওনারা ঘটনাস্থলে ছিল বা ওনারা এই বিষয়ে ষড়যন্ত্র করেছে বা এই ঘটনা ওনারা জানে, ওনারা ঘটনার সময় কোথায় ছিল, এইসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই। এটা তারা মানে ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্নিবেশ করতেছে। এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইন অনুযায়ী হচ্ছে না, আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা প্রকাশ করছি। এটা বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কারাবন্দী অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন, যার প্রভাবে তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। যে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন, তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। চট্টগ্রামে গান গেয়ে শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। স্বতঃস্ফূর্তভাবে উৎপাদন শুরু হয়েছে। এদিকে
এদিকে স্বতঃস্ফূর্তভাবে উৎপাদন শুরু হয়েছে সাভারের বিভিন্ন কারখানায়, তবে এখনও বন্ধ রয়েছে 14টি কারখানা আর 5টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি, যার মধ্যে 4টি ইপিজেডের। বন্ধ থাকা কারখানাগুলোর বেশিরভাগই আর্থিক সংকটের কারণে বন্ধ রয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। এদিকে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাভাবিকভাবে চলছে উৎপাদন কার্যক্রম। নতুন করে কোনো সংকট দেখা না দিলে ওভারটাইম কাজ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা বলছেন কারখানা মালিকরা। এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে চিনির দাম। কয়েকদিনের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, আর কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। খোলা চিনির পাশাপাশি পাইকারিতে বেড়েছে প্যাকেটজাত চিনির দামও। খুচরায় 132 টাকা মূল্যে বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিনি, পাইকারিতে সেটি 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 127 টাকায়। ব্যবসায়ীরা বলছেন এস আলমের মিল থেকে সরবরাহ কম হওয়ায় বেড়েছে দাম। আড়তদারদের দাবি, বর্তমান পরিস্থিতিতে এস আলম নতুন করে চিনি আমদানিতে জটিলতায় পড়েছে। আমদানি করা যাচ্ছে না অপরিশোধিত চিনি পরিশোধনের কাঁচামালও। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির প্রভাবও দেশের বাজারে পড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। অতীতে বাংলাদেশের কোনো সরকার ফ্রান্সে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে পারেনি। এ কারণে ফ্রান্সের জনগণের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ভালো নয় বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত মেরি মুসদুপাই। সকালে চট্টগ্রামের ফ্রান্সের শিক্ষা মেলা কার্যক্রমের উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তরুণরা শিক্ষিত এবং রাজনৈতিক সচেতন, তা বহির্বিশ্বে অজানায় থেকে গেছে। সময় এসেছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার। বাংলাদেশের তরুণরা চাইলে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে গিয়ে নিজ দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারে। ফ্রান্সে প্রায় 1700টি ডিসিপ্লিনে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী নিয়ে থাকে। প্রতি বছর শিক্ষামেলার মাধ্যমে শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং সহ সব তথ্য সরবরাহ করা হবে বলে জানান মেরি মাসুদুপাই। চট্টগ্রামে গান গেয়ে শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের নাম ফরহাদ হোসেন জুয়েল, মোহাম্মদ সালমান ও আনিসুর রহমান ইফাত। পুলিশ জানায়, শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় 20 জন জড়িত ছিল। ছিনতাইকারী সন্দেহে গত 14 আগস্ট দফায় দফায় পিটিয়ে মারা হয় শাহাদাতকে। পরে তার মরদেহ প্রায় 1 কিলোমিটার দূরে প্রবর্তক মোড় এলাকায় নালায় ফেলে দেওয়া হয়। পরে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আসামিদের চিহ্নিত করা হয়। এই ঘটনায় ছাত্রদের কেউ জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ। মূলত চট্টগ্রামে ছাত্র জনতা ট্রাফিক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নানা রকম অপকর্ম করত একটি চক্র। ভারতের জম্মু কাশ্মীরে চলছে বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 10% বেশি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে জম্মুর পুঞ্জে, 14.4%। বুধবার স্থানীয় সময় সকাল 7টার সময় ভোট শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবচেয়ে কম ভোটার উপস্থিতি দেখা গেছে প্রাদেশিক রাজধানী কাশ্মীরের শ্রীনগরে, 5%-এরও কম। 6 জেলায় 26 আসনে ভোটার সংখ্যা প্রায় 25 লাখ। 239 জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী সাবেক লোকসভা সদস্য ওমর আবদুল্লাহ, তারিক কাররা এবং রবীন্দ্র রায়না। 1 দশক পর প্রথম বিধানসভা নির্বাচন চলছে জম্মু কাশ্মীরে। প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয় গত 18 সেপ্টেম্বর। ভোট শেষ হবে 1 অক্টোবর। ভোটের অধিকার চর্চার মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে জোরদারে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিরোধী দলীয় জোট ইন্ডিয়ার পক্ষে একটি ভোট ক্ষমতাসীনদের অন্যায়ের চক্রবুদ্ধ ভেদ করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ।